শাশুড়ি শ্বশুরবাড়িতে শাশুড়ির কাছ থেকে যেমন অত্যাচারিত হয়েছে, টর্চারিং হয়েছে, ননদ যেভাবে ছোট ননদ যেভাবে তার শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছে, টর্চারিং হচ্ছে, তার স্বামীর কাছ থেকে শাশুড়ির কাছ থেকে যেমন ব্যবহারটা পাচ্ছে, ঠিক তেমন ব্যবহারটাই আমার বিয়ের পর থেকেই আমার সাথে করে আসছে। শাশুড়ি যেভাবে তাকে অনেক টর্চারিং করতো, শাসনের মধ্যে রাখতো, একটা শৃঙ্খলার মধ্যে শাশুড়ি যেভাবে রাখতে চেষ্টা করতো, আমাকেও তিনি ঠিক একইভাবে শৃঙ্খলার মধ্যে রেখে মানসিক অশান্তির মধ্যে রাখতে চাই। শাশুড়ি যেভাবে মানসিক টর্চারিং করে যাচ্ছে, করেই চলেছে, এবং ননদ যেভাবে তার শ্বশুরবাড়িতে টর্চারিং হচ্ছে, তারা উভয়ে মিলে এমনভাবে অত্যাচারের মধ্য দিয়ে আমার জীবনটাকে তছনছ করতে চায়, এবং সেভাবেই তারা প্রতিনিয়ত খারাপ ব্যবহার, অত্যাচার, টর্চারিং করে যাচ্ছে। অনেক দিন যাবৎ এভাবেই চলছে জীবনের সাথে অত্যাচার, মানসিক টর্চারিং। আর এর ফলে তিনি মনে করেন শ্বশুরবাড়ির জীবন বোধহয় এমনই হয়। প্রতিদিন শুরু হয় নানা রকমের ছলচাতুরি, নানা রকমের দুর্ব্যবহার, খারাপ ব্যবহার শুনতে হয়। আর এই ধরনের ব্যবহারের পর শাশুড়ি একটা কথাই বলে, আমার শাশুড়িও আমাকে এভাবেই বলতো। কথায় কথায় একটা কথাই বলে, আমার শাশুড়িও আমার সাথে এমনই করতো। সেই সাথে ননদ বলবে, আমার স্বামীও আমার সাথে এমনই করে, এমনই করেছিল। আমার শাশুড়ি তো আমার স্বামী বলতে অজ্ঞান। আমার শাশুড়ি তো আমার ছেলের বাপকে ছাড়া কিছুই বোঝে না। শাশুড়ি বলবে, তোমার শ্বশুর আমার শাশুড়ির কথায় উঠতো আর বসতো, আমার ছেলেও আমার কথায় উঠবে আর বসবে। ননদ বলবে, আমার স্বামী আমার কথা শোনে না, আমার শাশুড়ি যা বলে তাই শোনে, আমার ভাই আমার কথা শুনবে, আমি যা বলবো তাই শুনবে। তুমি কোথাকার কে গো, তোমার কথা শুনবে আমার ভাই? এই কথাগুলো যখন শুনছিলাম তখন আমি পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিলাম। তিনি আরও বলছিলেন, শ্বশুর বাড়িতে অশান্তির জন্যে তত বেশি লোকের প্রয়োজন পড়ে না। এইরকম একটা ছোট ননদ আর যদি একটা শাশুড়ি থাকে, তাহলে আর কোনো লোকের প্রয়োজন আছে? ছোট্ট একটা উদাহরণ দিল, সবার শেষে খাবার খেতে দেয়, সবার খাওয়া হয়ে যাবে, তারপর হাঁড়ির নিচে যে ভাত থাকবে সেই ভাতটা তাকে খেতে হবে। সবার খাওয়া না হওয়া অবধি ক্ষুধা লাগলেও খেতে পারবে না। আমরা যারা চুলায় রান্না করি তারা তো জানি, মাঝে মাঝে আমাদের হাঁড়ির তলাতে ভাত লেগে যায়, ধরে যায়, পুড়ে যায়, অনেক সময় সেই ভাত তাকে খেতে হয়। শাশুড়িকে বলার সাহস পর্যন্ত নেই, ওই ভাত আমি খাবো না, কিংবা ওই ভাত আমি খেতে পারছি না। সামান্য একটু চাল রান্না করে ফুটিয়ে খেলেই তো হয়। সেটা বলার মতো বা অনুমতি নেওয়ার মতো, পারমিশন নেওয়ার মতো সাহস তার নেই। হাঁড়ির নিচে যে ভাত আছে, যতটুকু আছে ততটুকুই খেতে হবে, দ্বিতীয়বার আর রান্না করা সম্ভব না, রান্না করা যাবেই না, কোনো মতেই যাবে না, সাহসই পাবে না শাশুড়িকে জিজ্ঞেস করবার। আমরা তো বিয়ের সময় অনেক কিছু পাই, তাই না? তো লেদারে করে সেটা তো সব নিয়েই আসে শ্বশুরবাড়িতে। তো বিয়ের সময় যে ছোট ছোট গয়নাগাটিগুলো থাকে, সেগুলো শাশুড়ি একটাও দেয়নি, সব নিয়েছে, নিজের কাছে রেখে দিয়েছে। আবার যে শাড়িগুলো পেয়েছিল দামি দামি, ননদ নানা কথার ছল চাতুরিতে সেই শাড়িগুলোও নিয়েছে। বিয়েতে এত খরচ খরচা হওয়ার পর স্বামীকে আর কীভাবে বলে যে শাড়ি নাই, শাড়ি কিনতে হবে? তারপর স্বামী 2-4টা কম দামের শাড়ি বাসায় পরার জন্যে কিনে এনেছিল। আমাদের সমাজে অনেক শাশুড়ি আছে, তারা জীবনে সুখে থাকতে পারেনি বলে তার ছেলের বউকেও সেভাবেই রাখতে চাই। আবার আমাদের সমাজে এমন মেয়েরাও আছে, কিছু মেয়েরা শ্বশুরবাড়িতে আদর যত্ন কম পায়, সেই জন্যে ভাইয়ের বউকেও শান্তিতে থাকতে দিতে চায় না। শুধু ভাইয়ের বউ না, এরা যে কোনো মেয়ের সুখ দেখলেই হিংসা করে। সে সুখে নেই বিধায় আশেপাশের কোনো মেয়ে যদি সুখে থাকে, সেটা তার সহ্য হয় না। এই সব মেয়েরা চায় সে যেভাবে কষ্ট সহ্য করে যাচ্ছে, তার ভাইয়ের বউ যেন সেভাবেই কষ্ট সহ্য করে।
তার মতো তার ভাইয়ের বউকেও কষ্ট সহ্য করতে হবে। এই সব মেয়েরা চিন্তা করে আমার স্বামী আমাকে সুখ দিচ্ছে না, আমার কোনো কথাই শোনে না, অথচ আমার ভাইয়ের বউকে সুখ দিবে, আমার ভাইয়ের বউয়ের সব কথা শুনবে। এই ধরনের কিছু মেয়েরা সমাজে চিন্তা করে এবং তারা তাদের ভাইয়ের বউর সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে। আর এরা জানে কি না জানি না, এটা কিন্তু ভীষণ অন্যায়। সত্য কথা বলতে কি, এদের আসলে কাজ নাই, সারাক্ষণ ঘরে থাকে, কোনো কিছু তো খুঁজে পায় না, তাই কোনো লোক না পেয়ে ভাইয়ের বউয়ের পিছনে লাগে। যদি এদের সত্যিই কোনো কাজ থাকতো, বাহিরে কোনো কাজ করত, তবে এরা বুঝতো। তবে অন্যের সুখ শান্তি দেখে নিজেদের মধ্যে যে অশান্তি সৃষ্টি হয়, সেই প্রবণতা তাদের মধ্যে আর থাকতো না।